This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই আমাদের যেদিকে নজর রাখতেই হবে পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে স্ক্যানারে সুজিত বসু, দমকল মন্ত্রী সল্টলেকের অফিস, লেক টাউনের রেস্তোরাঁ ইডির তল্লাশি, মন্ত্রী পুত্রর গোলাঘাটার রেস্তোরাঁতেও সেখানেও কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন, তারা লাগাতার সেখানে তল্লাশি চালাচ্ছেন। আরো একবার জানাই আপনাদেরকে পুরসভা নিয়োগে দুর্নীতি মামলা তদন্তে এবারে স্ক্যানারে দমকল মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী সল্টলেকের অফিস, তার লেক টাউনের রেস্তোরাঁয় সেখানে ইডির তল্লাশি চলছে। মন্ত্রী পুত্র তার গোলাঘাটার যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁতেও কেন্দ্রীয় এজেন্সি আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন। তিনটে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, সুজয় রয়েছেন এবং রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, ঘড়ির কাঁটা বলছে যে 7 ঘন্টারও বেশি সময়, প্রায় 8 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত যারা আধিকারিকেরা রয়েছেন তারা লাগাতার তল্লাশি চালাচ্ছে। একেবারে দেখো 8 ঘন্টা প্রায় হতে চললো, এখনো তল্লাশি অভিযান চলছে। এবং যেমনটা আমি সকালেই বলছিলাম যে মন্ত্রী সুজিত বসু, তার ঘনিষ্ঠ এবং তার ঘনিষ্ঠদের যে সমস্ত সোর্স অফ ইনকাম রয়েছে বা মন্ত্রী বা মন্ত্রীর পরিবারের যে সোর্স অফ ইনকাম রয়েছে, আয়ের উৎস রয়েছে, সমস্তটাই ইডির স্ক্যানারে রয়েছে। এবং এর আগে একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধরনের যে কোনো দুর্নীতির ক্ষেত্রে যাদেরই নাম জড়িয়েছে তাদের সোর্স অফ ইনকাম, তাদের আয়কর রিটার্ন সমস্তটাই ইডি স্ক্যানার এনেছে। এবং সেজন্য আজকে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার ছেলের ধাবা সেখানে পৌঁছেছে। তার পাশাপাশি মন্ত্রী ঘনিষ্ঠ নিতাই দত্ত তার বাড়ি, তার গোডাউনে সেখানে পৌঁছেছেন। এবং আরও একাধিক জায়গায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে তার বাড়িতে পৌঁছেছে। ফলে সব মিলিয়ে এই সমস্ত কিছুর মাধ্যমে যেটা ইডি বোঝার চেষ্টা করছে যে 2016 থেকে 2020 পর্যন্ত এই সময়কালে এই তাদের যে রেস্তোরাঁ বা অন্য ব্যবসা রয়েছে সেখানে যে ফান্ডিং হয়েছে, যে টাকা আসছে, সেই টাকাটা কোথা থেকে এসছে, সোর্স অফ ইনকামটা কি, প্রত্যেকটাই তারা এর সাথে সম্পর্কযুক্ত রয়েছে বলেই তারা মনে করছে। তারা নিশ্চিত হওয়ার জন্যই তারা প্রত্যেকটি জায়গায় যাচ্ছে। তাদের আয় ব্যয়ের হিসেব, অর্থাৎ ব্যবসায় যে টাকা বিনিয়োগ করা হয়েছে সেই বিনিয়োগ কি ব্যাংক থেকে লোন নিয়ে দেখানো হয়েছে, নাকি অন্য কোনো জায়গা থেকে ঋণ হিসাবে দেখানো হয়েছে অন্য কারোর মাধ্যমে, বা নাকি ক্যাশ ফ্লো নগদে সেখানে টাকা এসছে। ফলে এই বিষয়গুলির মাধ্যমে মূলত বোঝার চেষ্টা করছে যে দক্ষিণ হঠাৎ করে এতদিন পর কেন, মানে এর মাঝে সবটাই খুব শান্ত ছিল, হঠাৎ করেই আজকে একবারে 3 জায়গায় 4 জায়গায় ছড়িয়ে পড়ছে, মন্ত্রী পুত্রের সেখানে ধাবায় যাচ্ছে, মন্ত্রীর অফিসে যাচ্ছে, এই বিষয়গুলো হঠাৎ করে এতদিন পর কেন? একেবারে দেখো প্রায় 2 বছর, তার কারণ 2024-এর আমরা দেখেছি 12ই জানুয়ারি সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, আর আজকে অক্টোবর মাসে তল্লাশি চালানো হচ্ছে। প্রায় 2 বছর হতে চললো। ইডির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা তদন্ত চালিয়ে গিয়েছেন, তারা তথ্য সংগ্রহ করছিলেন, তারা মানি ট্রেলগুলো খুঁজে বের করছিলেন। যদিও সুজিত বসু বা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যেহেতু নির্বাচন সামনেই রয়েছে, বিধানসভা নির্বাচন, তাই নির্বাচন এলে বিধানসভা নির্বাচন সামনে থাকার কারণেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে ইডি বা কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অভিযোগ। এক্ষেত্রে অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপির পাল্টা বক্তব্য যে যেহেতু দুর্নীতি হয়েছে, যেহেতু টাকা চুরি হয়েছে, যেহেতু চাকরি বিক্রি হয়েছে, চাকরি চুরি হয়েছে, তার তদন্তে ইডি গিয়েছে, ফলে এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। বুঝতে পারছি সুজয়, তুমি একটু সঙ্গে থাকো, তার কারণ মন্ত্রীর অফিস, মন্ত্রীর পুত্র অর্থাৎ মন্ত্রীপুত্রের গোলাঘাটার যে রেস্তোরাঁ রয়েছে সেখানেও কিন্তু ইডির টিম পৌঁছে গিয়েছে। এখানে থেকে একদম স্পট থেকে আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, এখন সেখানে কি চলছে, কি খোঁজার চেষ্টা করছে ইডি? দেখো, পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী আধিকারিকরা সকাল থেকেই শহরের বেশ কয়েকটি জায়গায় অর্থাৎ 8টি জায়গায় তল্লাশি অভিযান সংগঠিত করছে, যার মধ্যে তোমাকে দেখাবার চেষ্টা করি শুধুমাত্র লেক টাউনে মন্ত্রীর যে অফিস রয়েছে সেই অফিস, অর্থাৎ সল্টলেকের অফিস, মন্ত্রীর যে দক্ষিণ দমদম পুরসভায় মন্ত্রীর যে আত্মসহায়ক ছায়াসঙ্গী নিতাই দত্তের বাড়িতে, নিতাই দত্তের গোডাউনে, পাশাপাশি মন্ত্রীর যে হোটেল রয়েছে, রেস্তোরাঁ রয়েছে সেখানে। পাশাপাশি তোমাকে একটু দেখাবার চেষ্টা করি এই বেঙ্গল ধাবা, অর্থাৎ মন্ত্রী পুত্র সুজিত বসুর পুত্র সমুদ্র বসুর কিন্তু এই বেঙ্গল ধাবায় কিন্তু এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে প্রায় 5 থেকে 6 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। 5 জন ইডির তদন্তকারী আধিকারিকরা তারা এসছেন। তোমাকে আরেকবার বারংবার করে জানাবার চেষ্টা করি এই বেঙ্গল ধাবার যে স্টোর ম্যানেজার রয়েছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তার বেশ কিছু অর্থাৎ বেশ কিছু এই ধাবার কিন্তু বেশ কিছু ঘরের কিন্তু চাবি পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত
চাবি নিয়ে আসার জন্য কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর সংযোগে তাকে কিন্তু কিছুক্ষণ আগেই তাকে নিয়ে গেছেন এবং সেইখান থেকে অর্থাৎ চাবি নিয়ে এসে বেশ কিছু ঘরের তল্লাশি চালাবেন। অর্থাৎ পুরনিয়োগ দুর্নীতি মামলা যে হয়েছে তা একেবারেই কিন্তু ইডির আতশ কাজের তলায়। তবে কিভাবে এই আয় বহির্ভূত সম্পত্তি আসলো সেই সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত করতে নেমেছে ইডি। তুমি নজর রাখো রঞ্জিত, চাবি তো আনতে পাঠানো হয়েছে, চাবি আনার পর ঘরগুলো থেকে কি পাওয়া যায়, কেনই বা ঘরগুলো খুলতে বলা হয়েছে, একটু নজর রাখো তুমি। সকাল থেকে ম্যারাথন তল্লাশি চলছে আর সেই তল্লাশির মাঝেই মন্ত্রী সুজিত বসু তিনি বলছেন যে ভোট এলেই নাকি এজেন্সির তৎপরতা বেড়ে যায়, টার্গেট করা হয় তৃণমূলের সক্রিয় কর্মীদের। ভোটে জিততে পারবে না জেনেই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার বিজেপির। পুরো নিয়োগ দুর্নীতির মামলায় ইডির অভিযান নিয়ে তোপ দেখেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। শোনাই আপনাদের তিনি কি বলেছেন। আপনারা আগেও জানেন একবার রেড হয়েছিল আমাদের বাড়িতে, প্রায় 14 ঘন্টা ধরে ইডি তারা সার্চ করেছিল, তারা কিছু পায়নি এবং তারা চলে গেছে। আবার ঠিক 13 মাস পরে আবার অফিস, আমাদের রেস্টুরেন্ট, সমস্ত জায়গায় তারা এই তল্লাশি করছে। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, তল্লাশি করার যদি প্রক্রিয়া হতো তাহলে পরপর করতো, প্রক্রিয়া হয়ে যেত। মাঝে মাঝেই তারা করছে, মাঝে মাঝে তাদের মনে হচ্ছে এখন করা দরকার, ইলেকশন এলেই বেশি করে মনে পড়ে যাচ্ছে। আমি মনে করি সবটাই ভোটের রাজনীতি, এটার মধ্যে কোনো অন্য কিছু ব্যাপার নেই। আমার কথা হচ্ছে সেটাও ভালোভাবে করলে হতো, যদি আমাদের বলতো আমরাই দেখিয়ে দিতাম আমার ছেলে মেয়ের ব্যবসা কি, আমাদের ব্যবসা কি দেখে নিতে পারে। কিন্তু এইভাবে না বলে কারোর অফিসে ঢুকে সমস্ত কিছু, তা আমাদের তো এটা হতে পারে যে আমাদের যা কাগজপত্র আছে তার মধ্যে অন্য কাগজপত্র কেউ ঢুকিয়ে দিতে পারে। সেগুলো দেখবো, এখন ওরা আছে, ওরা ওদের কাজ করুক। এরপরে আমরা আইনের যা ব্যবস্থা আছে সেগুলো নিশ্চয়ই সেগুলো আইনের মাধ্যমে। উদ্দেশ্য বলে সবাই জানে, ইডি, সিবিআই, আইটি সবাই জানে এগুলো এখন উদ্দেশ্য প্রণোদিত, ওপর থেকে প্রেশার পলিটিক্স। যত নির্বাচন আসবে তত এসব বাড়বে। ভয় থাকলে আর ঘরে বসে থাকতাম, তাহলে পালিয়ে যেতাম। ওরা ভয় পাচ্ছে বলেই তো বারবার এইসব করাচ্ছে। ওদের হাতে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোকে ওরা ব্যবহার করছে, যত ব্যবহার করছে তত উল্টো হচ্ছে। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিটা আলাদা। বাংলার লোকেরা ভয় পাওয়ার লোক না, বাংলার লোকেরা লড়াইয়ের লোক। এটা তো মমতা ব্যানার্জি নিজেই বলেছে, সুজিত টাকা তোলে, তৃণমূল মানেই চোর। কিন্তু সত্যি কথা যদি বলেন, এই সুজিত বোস, এই বালু, এই পার্থ, এদের নিয়ে বাংলা একদমই ইন্টারেস্টেড না। এদের নিয়ে বাংলা একেবারেই ইন্টারেস্টেড। হ্যাঁ, আমরা চাই মাথা, কালীঘাটের মাথা, হাজরার মাথা, কাকু যার নাম বললো সেই তাদেরকে আমরা এবার কারাগারের অন্তরালে দেখতে চাই, কোমরে দড়ি বেঁধিয়ে নিয়ে যাচ্ছে, এটা দেখতে চাই। প্রায় 10 বছর আগে সুজিত বসু তিনি ছিলেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান, আর বর্তমানে এখন যিনি ভাইস চেয়ারম্যান তার বাড়িতে, নিতাই দত্তের বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। ঠিক সেই সময় যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে দুর্নীতি হয়েছে এমনই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজকে এই তল্লাশি চালাচ্ছে ইডি। সুশোভন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই নিতাই দত্তের বাড়ির সামনে থেকে। সুশোভন, এর আগেও তল্লাশি চালানো হয়েছে, জিজ্ঞাসাবাদও করা হয়েছে নিতাই দত্তকে, এখনো প্রায় 7 ঘন্টা অতিক্রান্ত বলা যায়, চলছে তল্লাশি। কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেই অভিযান চলছে এবং একেবারে নিতাই দত্তর বাড়িতে গিয়ে নিতাই দত্ত যেহেতু রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা এবং তার যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বারবার যাচাই করা। তার কারণ তৎকালীন সুজিত বসুর আত্মসহায়ক এই নিতাই দত্ত, যিনি বর্তমানে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে তিনি কতটা জানেন এবং তখন যে ঘটনা ঘটেছিল সেইখানে তার কতটা জানা রয়েছে। এবং শুধু তাই নয়, যে ডকুমেন্টসগুলো ইতিমধ্যেই ইডি আধিকারিকদের কাছে রয়েছে সেই ডকুমেন্টস
ডকুমেন্টসগুলো কিন্তু বেশ কিছু তাদের কাছে কিছুটা হলেও তাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। অর্থাৎ সেই সন্দেহ তাকে দূর করতে হবে এবং তার জন্য ইডির যারা আধিকারিকরা তারা কিন্তু এসছেন এবং এসে এই যে একেবারে যে একতলা রয়েছে এই একতলার ঘরে কিন্তু দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বেশ কিছু যে ডকুমেন্ট সেগুলো কিন্তু এখনও তল্লাশি করা হচ্ছে। সব মিলে কিন্তু ইডি আধিকারিকরা জানতে চান যে একেবারে যে পুরনিয়োগ যে দুর্নীতির যে অভিযোগ এসছে সেই অভিযোগের ভিত্তিতে নিতাই দত্তের নাম উঠে আসছে এবং সেইখান থেকে তার কাছে যে ডকুমেন্টসগুলো রয়েছে এবং সেই ডকুমেন্টসের সপক্ষে তার কাছে কি যুক্তি রয়েছে, অর্থাৎ এই সংক্রান্ত বিষয় নিয়ে এই তল্লাশি চলছে। আমাদের নজর থাকবে এই তল্লাশির দিকে। ধন্যবাদ। অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার, তো আমার মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে। সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত। এখন সুজিত বোস খুব কম হলে 10,000 কোটি টাকা মালিক আছে। ইডি কি হেঁটে হেঁটে এলো? ইডিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল। এর আগে ইডি এসছিল, তারপরেও কিছু হয়নি 24 সালে। এখন তো আবার আজকে ইডি এসছে, জানি না। তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। শুধু অ্যারেস্ট করলে হবে না, এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জব্দ করা। কেন এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে। 2024-এর আমি যদি ডেট ভুল না করে থাকি 12ই জানুয়ারি একই দিনে দুজন ব্যক্তির বাড়িতে ইডির রেড হয়েছিল। একজন সুজিত বসু আর একজন তাপস রায়, দুজনেই তৃণমূল কংগ্রেসের নেতা তৎকালীন। শুভেন্দু অধিকারী সেদিনকে তাপস রায়কে উদ্দেশ্য করে বলেছিলেন, আমরা বলিনি, শুভেন্দু অধিকারী বলেছিলেন বরানগর পুরসভার চাকরি চোর তাপস রায়। তারপর তাপস রায় বিজেপির হয়ে লোকসভার টিকিট নিয়ে উত্তর কলকাতা থেকে প্রার্থী হলেন। তার মানে বিজেপি যাদেরকে চোর বলছে তারা যখন ওয়াশিং মেশিনে ঢুকছে তখন তারা বিজেপির বড় বড় নেতায় পরিণত হচ্ছেন। যাদের মেরুদণ্ড থাকে না তারা কেউ তাপস রায় হন, তারা কেউ শুভেন্দু অধিকারী হন, আর যাদের মেরুদণ্ড থাকে, সুজিত বসু মাথা নত করেনি, তাই জন্য সুজিত বসু মাথা উঁচু করে বলছে সুজিত বসু কেমন মানুষ সেই সার্টিফিকেট দমদমের বিধাননগরের সাধারণ মানুষ দেবেন। সেই অর্থে সরাসরি রাজনৈতিক পরিচয় নেই বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা হেভিওয়েট নন এমন বেশ কয়েকজনের বাড়িতেও কিন্তু ইডির তল্লাশি। শহরে আবারও দিকে দিকে ইডির তল্লাশি। নাগের বাজারে একটি বেসরকারি স্কুল, সেই বেসরকারি স্কুলের যিনি মালিক, যার নাম দীপক দে, তার বাড়িতে, তার ফ্ল্যাটে ইডি আধিকারিকরা এবং বাইরে সেই সময় সিআরপিএফ জওয়ানরা। অন্যদিকে নিউ আলিপুরে আইনজীবী অমিত আগরওয়ালের বাড়িতেও ইডি তল্লাশি। পাশাপাশি ঠনঠনিয়া শরৎবোস রোডেও ইডির অভিযানের খবর পাওয়া যাচ্ছে। শহরের দিকে দিকে ইডি অভিযান। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। নাগের বাজারে ইডি অভিযান বেসরকারি স্কুলের মালিকের বাড়িতে, অন্যদিকে নিউ আলিপুরে ইডির অভিযান অমিত আগরওয়াল যিনি আইনজীবী তার বাড়িতে। দিকে দিকে এই এজেন্সির যে অভিযান, এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে, তারাও প্রস্তুত। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাব আপনাদের। এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে, ছাড়ে না। আর এর জন্য যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন, বাট ইফ দেয়ার ইজ এ অ্যাকশন দেয়ার ইজ এ রিঅ্যাকশন অলসো। আর একটা কথা বলে যাই, আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর। রয়্যাল বেঙ্গল টাইগার আছে আমাদের সুন্দরবনে, মনে রাখতে হবে কাউকে আহত করবার চেষ্টা করবেন না। রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি যদি আহত করেন সে কিন্তু রিটালিয়েট করবে। টুগেদার উইল ফাইট। জনজাগরণ এবং জনবিস্ফোরণ দেখার জন্য তৈরি থাকুন। অন্যদিকে বিজেপি নেতা অর্জুন সিং তিনি আবার অন্যরকম কিছু দাবি করছেন। তিনি ভোটে আর ভরসা রাখতে পারছেন না। তিনি বলছেন যে এ রাজ্যে সরকার বদলে গণ অভ্যুত্থানের প্রয়োজন। তিনি সাম্প্রতিককালের বেশ কিছু নেপালের ঘটনাটিকে সামনে এনে তিনি বলছেন যে জেনজি জেগে উঠলে তবেই এ রাজ্যে সরকার বদল করতে পারে। অর্থাৎ তিনি গণ অভ্যুত্থানের ডাক দিচ্ছেন। তিনি বলছেন জেনজিকে জেগে উঠতে হবে। কি বলেছেন অর্জুনের মুখ থেকেই শুনুন। আমি বলেছিলাম না কি বাংলায় জেনজি দরকার আছে, আমি এখনও বলছি বাংলায় শুধু রাজনৈতিক দলের কর্মীরা যেভাবে 2021 সালে অত্যাচার হয়েছিল, প্রায় 56টার উপরে খুন হয়েছিল, হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, মারধর করা হয়েছিল, এলাকা ছাড়া এখনও বহু লোক এলাকা ছাড়া, চাকরি নেই, বহু লোকের চাকরি চলে গেছে। তো বাংলায় শুধু ওই একটা রাজনৈতিক দল আমি হই বা অন্য কোনো রাজনৈতিক দল শুধু বললে হবে না। বাংলায়
দরকার আছে, বাংলায় একটা গণ অভ্যুত্থান দরকার আছে, যাতে এই সরকারকে শেষ করে দেওয়া যায়। আপনারা শুনলেন কি বলছেন অর্জুন সিং। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তন্ময়বাবু, আপনিও শুনলেন অর্জুন সিং, তিনি এ রাজ্যে সরকার বদলের জন্য ভোট নয় বরং গণ অভ্যুত্থান চাইছেন। আপনার কি প্রতিক্রিয়া? তন্ময়বাবু শুনতে পাচ্ছেন না? কোনো কারণে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরও একবার জানাবো, অর্জুন সিং বিজেপি নেতা, তিনি বলছেন যে এ রাজ্যে সরকার বদলে গণ অভ্যুত্থানের প্রয়োজনীয়তা রয়েছে, ভোট নয় বরং তিনি গণ অভ্যুত্থানে ভরসা করছেন। এবং সাম্প্রতিককালে নেপালের দৃষ্টান্ত তুলে তিনি বলছেন যে জেনজিকে মানে যুব সমাজকে জেগে উঠতে হবে, তাদের তরফ থেকে একটা গণ অভ্যুত্থান হলে তাহলেই এ রাজ্যে সরকার বদলের সম্ভাবনা প্রবল। তিনি সরাসরি গণ অভ্যুত্থানের ডাক দিচ্ছেন।